নির্বাচনের ফলাফলটা যে কি হবে এটা একেবারেই অনিশ্চিত। 0% ভোট দিতে যাবে না, এটা আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নাই এই সংখ্যাটা। এবং সেই তিনটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে আওয়ামী লীগ যে সফলতা পেয়েছে তাদের সেই ডালপালা লতা পাতা সব তো রেখে গেছে এখানে। বাংলাদেশের জরিপ নিয়ে আমার কখনোই খুব বেশি আগ্রহ ছিল না। জুলাই যোদ্ধা ছিলেন যারা তাদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে রাস্তায় নেমেছিলেন, এবং আল্লাহ না করুক যদি শেখ হাসিনা টিকে যেতেন সবাইকে বুলডোজারের নিচে ফেলে মারা হতো। তো কাজেই আই লাইক টু পে মাই গ্রেটফুলনেস টুয়ার্ডস দেম। প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের সম্পর্কটা অনেকে আশা করছিলেন যে একটুখানি শীতল সম্পর্কের যে বরফ কিছুটা গলার একটা আভাস অনেকে দিচ্ছিলেন। প্রথমত হলো কি, আমাদের দেশের জনগণ কিন্তু মানে একেবারে অনাদিকাল থেকেই ভারত বিরোধী। কতিপয় বিপ্লবী, কতিপয় নেতা তাদের সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ আসছে, এতে অস্বীকার করার উপায় নাই। কিন্তু আমি অন্য সব মানুষের মতো অকৃতজ্ঞ হতে পারবো না। রাজনীতিতে যে ম্যাজিক্যাল যে ঘটনাগুলো ঘটেছে, যেমন এরশাদ সাহেব তার জমানাতে একটা গৃহপালিত বিরোধী দল করলেন। আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে বিরোধী দল একটা গৃহপালিত হতে পারে। তুমি আমাদেরকে বোকা বানাইলা, এত বোকা বানাইলা যেটা উগান্ডাতে হয়নি, যেটা অন্য কোনো দেশে হয়নি। তুমি বাঙালি শেখ হাসিনার মাধ্যমে আমাদেরকে একটা 5টা বছর এরকম একটা বোকার মধ্যে রয়ে গেলাম। 2018 সনে যেটা হলো, রাত্রি 12টার মধ্যে 60% ভোট কাউন্ট হয়ে গেল। আমরা যেটা দেখলাম মুস্তাফিজকে নিয়ে, এটা তো একটা পুরা ক্রিকেট ইতিহাসের একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে রয়েছেন দেশে কিংবা প্রবাসে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনাদের এখন হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে যেখানেই রয়েছেন সেখানে আলোচনার কেন্দ্রবিন্দু কিংবা আলোচনার বিষয়বস্তু নির্বাচন। ইতিমধ্যেই হয়তো এই অনুষ্ঠান চলাকালীন সময় কোনো না কোনো প্রার্থী হয়তো আপনার ঘরের দরজায় কিংবা আপনার চায়ের দোকানে এসে ভোট চাইছেন, সেরকমই আমরা প্রত্যাশা করছি। কারণ নির্বাচনী জমজমাট আগামী নির্বাচন হবে এবং সেটি একটি উৎসবমুখর পরিবেশে হবে, এটি আমরা এখানে বসে প্রত্যাশাই করছি। এখন পর্যন্ত বার্তাও কিন্তু তেমনই দিচ্ছে। যদিও আমাদের আজকের আলোচনার বিষয়ে পেছনে ফেরানোর ষড়যন্ত্র, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটি অনুষ্ঠানে এরকম একটি কথা বলেছেন, সেটি নিয়ে আমরা আলোচনা করব। সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন পরিচিত মুখ। আপনাদের বাপাশে রয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, স্বাগত জানাচ্ছি রনি ভাই আপনাকে। থ্যাংক ইউ। এবং ডান পাশে রয়েছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, সিনিয়র সাংবাদিকদের নেতা এম আব্দুল্লাহ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি যেমনটা বলছিলাম যে পেছনে ফেরানোর ষড়যন্ত্র, এটি আজকে বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়া, প্রয়াত বিএনপি চেয়ারপারসন, তার একটি স্মরণ সভায়, যেটি ছিল ব্যবসায়ীদের স্মরণ সভা ঢাকাতে, সেটিতে বলেছেন যে পেছনে ফেরানোর ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে, এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে। সেটি নিয়ে হয়তো আলোচনা করব। তার আগে জাতীয় সংসদ নির্বাচনের যে বিষয়, সেটি নিয়ে আজকেই একটি বেসরকারি সংস্থার জরিপ, সেটি একটু তুলে ধরছি। রনি ভাইকে দিয়েই শুরু করি, আব্দুল্লাহ ভাইকে দিয়ে শুরু করি। জি, উনি তো বলবেন, ঠিক আছে। এমিনেন্স অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, ইএসডি, বেসরকারি একটি সংস্থা। আপনি দেখছেন নিশ্চয়ই, জরিপ অনুযায়ী বিএনপিকে ভোট দিতে চায় 70% মানুষ, জামাতকে 19% মানুষ, এনসিপিকে 2.5%, অন্যান্য দল 5%, ভোট দিবে না 2%। এটি 20,000 মানুষের মধ্যে 20 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত তারা এটি জরিপ করেছে। প্রশ্নটা হচ্ছে যে জরিপ নিয়ে আগে যখনই এই জরিপ ফলাফল প্রকাশ হয়েছে তখনই কিন্তু জরিপ নিয়ে সংশয় সন্দেহ প্রকাশ করা হয়েছিল। বাংলাদেশে যে জরিপগুলো হচ্ছে, এই জরিপগুলো অন্যান্য দেশের, আমরা আমেরিকার জরিপ দেখি, অন্যান্য জরিপ দেখি, সেই জরিপের তুলনায় আপনি কিভাবে দেখছেন? এটি কি কতটা আস্থা রাখা যায় কিংবা দুর্বল, কিংবা কোনো এক পেশে কিংবা কারো টাকায় করছে, এই বিষয়গুলো একটু কতটুকু, তারপরে জরিপের ফলাফল নিয়ে কথা বলব। ধন্যবাদ। এসো যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা। সহ আলোচক গোলাম মাওলা রনি ভাই আছেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বাংলাদেশের জরিপ নিয়ে আমার কখনোই খুব বেশি আগ্রহ ছিল না। জরিপের ফলাফল নিয়ে এ নিয়ে খুব বেশি নির্ভরতার জায়গা যেমন ছিল না, আগ্রহের জায়গাও খুব কম। কিন্তু তারপরও নির্বাচন আসলে বিশেষত এইসব জরিপের ছড়াছড়ি আমরা দেখি। এই জরিপের নানান দিক আছে। কিছু আছে ধান্দার জরিপ,
কিছু আছে আপনার কি বলবো মানে খুব শব্দটা হয়তো এখানে শুনতে ভালো লাগবে না, অ্যাডভান্স ধান্দা অথবা মানে আফটার ধান্দা, নানান বিষয় থাকে। তো এখানে জরিপে এর আগেও আমরা যে কয়েকটা জরিপ দেখেছি, নিঃসন্দেহে বিএনপি বড় দল হিসেবে বিএনপি এগিয়ে আছে, সেটাই দেখা গেছে। তবে একটু ক্লোজ দেখা গেছে, মানে বিএনপি জামাতের ভোটটা মোটামুটি কাছাকাছি জায়গায় দেখা গেছে। এখন দুটি নির্বাচন, ইতিমধ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে, প্রার্থিতা চূড়ান্ত পর্যায়ে যাবে আগামী হয়তো 10-15 দিনের মধ্যে। এর মধ্যে মনোনয়নপত্র দাখিল হয়েছে, রাজনৈতিক মেরুকরণ সমীকরণ এগুলোর নিয়ে ব্যস্ত আছে প্রধান প্রধান দলগুলো। এই জরিপটাতে যেটা 70% দেখানো হয়েছে, আর জামাতকে দেখানো হয়েছে 19%, আর এনসিপি 2% আলাদা করে দেখানো হয়েছে। এর বাইরে 5% বলা হয়েছে যে মানে অন্যান্য। সবচেয়ে আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে যে 0% দেখানো হয়েছে যারা ভোট দিতে যাবে না, আগ্রহী না। এই জায়গাটাতে আমার খুবই খটকা লেগেছে। আমি অন্যগুলোকে যদি আমি কনসিডারও করি, তাহলে মাত্র 0% ভোট দিতে যাবে না। এটা আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নাই, এই সংখ্যাটা 0.0, তো এটা হবে, এটা একটা খটকা লাগার জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি এখনো পর্যন্ত যে কোনো ইকুয়েশনে বিএনপি এগিয়ে আছে, নির্বাচনে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই ব্যবধানটা এরকম হবে কিনা সেটা দেখার জন্য আমাদের আরও নির্বাচন, পুরোপুরি নির্বাচনী আমেজটা শুরু হলে আমরা হয়তো আরও খানিকটা এটা স্পষ্ট হবে। আমরা নয়া দিগন্তের একটা জরিপও আমরা আজকে দেখেছি, নয়া দিগন্ত পত্রিকা, যেটি পরিচালনার সাথে জামাত যুক্ত আছে, সেটা নিয়ে অনেকে হয়তো, কিন্তু ওই জরিপটা কিন্তু একটু ভিন্ন মেথডের জরিপ ছিল। সেই জরিপটাতে বলা হয়েছে যে আসলে এবারে মানে নির্বাচনের ফলাফলটা যে কি হবে এটা একেবারেই অনিশ্চিত, এবং যেটুকু তারা ভোটারদের মন পরীক্ষা বা চিন্তার জায়গাটা তারা পরীক্ষা করার চেষ্টা করেছে, তারা বলেছে যে এটা একেবারে কাছাকাছি, দুই জোট একেবারে কাছাকাছি জায়গায় রয়েছে। তো এ ধরনের জরিপ আরও হবে আগামী নির্বাচন গুলোতে। আগামী নির্বাচনকে সামনে রেখে আগামী 1 মাসের মধ্যে হয়তো আমরা আরও জরিপ দেখব। এই জরিপ যারা করছেন, এই সংস্থাটিও আমার কাছে খুব বেশি যে পরিচিত, আমি একজন সংবাদকর্মী হিসেবে যে যারা আজকে জরিপের রিপোর্টটা দিয়েছে, প্রকাশ করেছে, তাদের সেটির সাথে আমি খুব বেশি পরিচিত না। আমাদের দেশে হয় কি, জরিপ যখন প্রকাশ হয়, যার পক্ষে যায় তারা খুব উৎফুল্ল হয় এবং সেই সংস্থাটিকে তারা বাহবা দেয়, এবং এসব সংস্থার যে ক্রেডিবিলিটির জায়গাগুলো, এগুলা কারা পরিচালনা করেন, এই বিষয়গুলো অনেক সময় তারা, যারা এই জরিপের ফলাফলের বেনিফিশিয়ারি হওয়ার ব্যাপারে আশাবাদী হন, তারা এগুলোর ব্যাপারে খুবই কম। আর যারা আবার ক্ষতিগ্রস্ত হন, তারা আবার এগুলোর খোঁজখবর নেন যে কারা এটা করলো, কারা অর্থায়ন করলো, এই জায়গাগুলো তো আছে। এটা আগামী কয়েকদিনে হয়তো এসব বিশ্লেষণও আমরা দেখতে পাবো। তবে সিগনিফিকেন্স যেটা, সেটা হলো যে এটার একটা মনস্তাত্ত্বিক প্রভাব তো সাধারণের মধ্যে আছে। এই জরিপ যখন আগামীকাল সংবাদপত্রে শিরোনাম হবে, ইতিমধ্যে অনলাইনে এটা বেশ ভালোভাবেই কাভারেজ দিয়েছে শীর্ষ মিডিয়াগুলো। তো এই আমাদের মিডিয়ার মধ্যেও চরিত্রের বৈচিত্র্য আছে, কারণ এই মিডিয়াগুলোই আবার কিছুদিন আগে আমরা দেখেছি যখন এটা নেক টু নেক দেখিয়েছে, তখন ওই প্রতিষ্ঠানগুলোর যারা জরিপ করেছে, ওই প্রতিষ্ঠানগুলোর অতীতে তারা কি ধরনের জরিপ করেছিল, তারা যে আওয়ামী লীগকে তারা বিপুল জনপ্রিয় দেখিয়েছিল এর আগের নির্বাচনে, এই বিষয়গুলো এই মিডিয়াগুলো কিন্তু সামনে এনেছিল। কিন্তু আজকে সেই জায়গাটাতে আমি দেখলাম যে তাদের এইসব বিশ্লেষণ যারা জরিপ করেছে বা তাদের অতীতে এরকম জরিপের কোনো অভিজ্ঞতা আছে কিনা, এইসব বিষয়ে তারা তেমন একটা আগ্রহ দেখায় নাই। তো আমাদেরও এই যে মিডিয়ার যে বৈচিত্র্যময় চরিত্র, এগুলো আমাদেরকে বেশ কৌতূহল আমি একটু রনিবার কাছ থেকে শুনি এই বিষয়টা। আব্দুল ভাই যেটা বললেন সবই একমত, আমি শুধু ওনার সাথে অ্যাড করি কিছু। অ্যাড হলো যে আমাদের দেশের এই জরিপ প্রতিষ্ঠানগুলো এরা প্রায়ই দেশি বা বিদেশি ফান্ডেড হয়, মানে বিদেশিরা টাকা দিয়ে করায় একটা বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, মানুষকে কনফিউজ করার জন্য। আর দেশের কিছু লোকও এদের দ্বারা জরিপ করিয়ে পত্র পত্রিকার মাধ্যমে একটা ভাইব তোলার চেষ্টা করে। এটা গেল একটা, মানে যারা এটা করেছে আমি তাদেরকে মানে বলছি না যে তারা এই কাজ করেছে, আমাদের দেশে এই ঘটনাগুলো ঘটে।
এরা একটু তুলনামূলকভাবে একটু বেটার কোয়ালিটির, মানে যাদের অফিস আছে, পরিচয় আছে, তারা প্রি বুকিং, দেশি বা বিদেশি যারা লোকজন আছে স্বার্থ সংশ্লিষ্ট, তাদের কাছে অ্যাডভান্স টাকা নিয়ে কাজ করে। আর কিছু প্রতিষ্ঠান আছে যারা রাস্তার ম্যান অফ স্ট্রিট, নাম নাই, পরিচয় নাই, গন্ধ নেই, বর্ণ নেই, এরা সুযোগ খুঁজে, এরা এরকম একটা জরিপ করে কারো মনোরঞ্জন করার চেষ্টা করে, কারো কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, বা এরকম একটা জরিপ করে পারপাস সার্ভের কথা বলছেন, পারপাস সার্ভ করে তারপর শেষে তার কাছ থেকে, মানে আগে সার্ভিসটা দিয়ে তারপর পরে পেমেন্ট নেয় আর কি, Give and take. গিভ অ্যান্ড টেকের ব্যাপার। আর আগে যারা আছে একটু ভালো, যাদের ভুঁড়ি আছে, তারপর সে চেহারা ছুরত ভালো পরিচিতি আছে, তারা অ্যাডভান্স নিয়ে এই কাজগুলো করে, আমি নাম বললাম না। এই গেল এক। দ্বিতীয় যে বিষয়টা হলো যে আমাদের দেশে, মানে আমি যতটুক পর্যন্ত আমার স্মরণে আসে, আমি এদেশের রাজনীতির যে বিষয়গুলো আছে 79 সন থেকে মোটামুটি স্মরণ করতে পারি, আই কুড রিমেম্বার। আর অ্যাক্টিভলি 82 সন থেকে একেবারে জড়িত, সরি মানে 86 সন থেকে, 86 নির্বাচন থেকে কোনো জরিপের ফলাফল বাস্তবায়ন হয়েছে আর রাজনীতিতে গুরুত্ব বহন করেছে, নির্বাচনে গুরুত্ব বহন করেছে, একটা মানে সিঙ্গেল উদাহরণ নেই। এটি গেল দ্বিতীয়। আর তৃতীয় হলো প্রাকৃতিক। আমাদের দেশের মানুষগুলো ভীষণ রকম আনপ্রেডিক্টেবল। জি, তারা একটা সিদ্ধান্ত নিয়ে সেই কি বলবো 24 ঘন্টা 48 ঘন্টা নিজের ঘরের মধ্যে স্থির থাকবে, এরকম অভ্যাস আমাদের দেশে খুব অল্প লোকের আছে। মানে কথা দিয়েছে, কথা রাখবে, সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত রাখবে। সকালবেলা মনে হলো আজকে দুপুরে আলু ভর্তা দিয়ে ভাত খাবো, সে ঘন্টাখানেক আগে স্ত্রীকে বললো যে বেশি ভালো লাগতেছে না, ফ্রিজে কি আছে, ইলিশ মাছ আছে কি না, তো বলো যে জবাই করো, ইলিশ মাছ জবাই করো। বললো তোমার তো অ্যালার্জি আছে, সো হোয়াট, লাগে ডাক্তার, সারা রাত ডাক্তারের কাছে শুয়ে থাকবো, কিন্তু আমাকে ইলিশ মাছ ভাত খেতেই হবে। তো এই হলো আমাদের দেশের মানুষের মন মানসিকতা, চিন্তা চেতনা। তো এখানে যে জরিপ হয়েছে অতীতের মতোই এই জরিপ আগে যেমন প্রথম আলো করেছে, বা ওই যে এখন নয়া দিগন্তের কথা বললে এখন যারা করেছে, কোনো জরিপই নির্বাচনে আসলে কোনো প্রভাব বিস্তার করবে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় রনি ভাই, না। একটু আমি আপনার কথা থামিয়েই বলি, সেটি হচ্ছে যে আকাশ পাতাল পার্থক্য দেখানো হলো, এই আকাশ পাতাল 20,000 মানুষের মধ্যে যে জায়গাটি, একদিক থেকে আমরা দেখলাম যে জামাতের সাথে প্রায় 11 দলীয় একটি অ্যালায়েন্স হয়েছে সেখানে। তো এর আগে কাছাকাছি দেখেছি যে বিএনপির সাথে ভোটের, তো অবস্থাটা কি এত দূরত্ব কি আমি মনে হচ্ছে? আপনি এই যে আমাদের দুজনের এই কথা শোনার পরে আবার এই জরিপ নিয়ে দ্বিতীয় প্রশ্ন করতেছেন, মানে ইট মিনস মানে ইটস এ নেগলিজেন্সি। মানে এদেরকে নিয়ে আসলে আলাপ আলোচনা করার দরকার নেই, এটা একটা সাজানো জিনিস, এটা মক, যারা করেছে এটা মক। তো এটা কোনো বাস্তবতা হলো যে এবারের নির্বাচনটি অন্যান্য যে কোনো নির্বাচনের চেয়ে কৌশলপূর্ণ হবে। এখানে রেজিমেন্টাল ফোর্স যারা থাকবে, নির্বাচনে যারা যত বেশি সুসংগঠিত থাকবে, এবং নির্বাচনের ফলাফল আনার জন্য যে সামাজিক মিডিয়া, প্রশাসন, ভোট কেন্দ্রকে টার্গেট করা এবং প্রতিপক্ষের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে দেওয়া। অর্থাৎ অতীতে দেখবেন যে অনেক বড় বড় যেটাকে বলা হয় ডিসিসিভ ব্যাটেল, মানে যুগান্তকারী কতগুলো যুদ্ধ হয়েছে, এবং সেই প্রায় সব যুগান্তকারী যুদ্ধ হলো অসম যুদ্ধ, জি, যেখানে এক পক্ষের সৈন্য সংখ্যার চাইতে প্রতিপক্ষের সৈন্য 5 টাইমস 10 টাইমস 5 গুণ 10 গুণ ছিল, কিন্তু যুদ্ধে যারা সংখ্যা কম ছিল তারাই কিন্তু জয়লাভ করেছে। আত্মবিশ্বাস, সাংগঠনিক ক্ষমতা এবং ওই যাদের বেশি সংখ্যাধিক্য তাদের মধ্যে যাকে বলা হয় কনফিউশন সৃষ্টি করে দেওয়া। এইবার আজকের দিন পর্যন্ত আমি যা দেখছি সেটি হলো একটি বিশেষ পক্ষের মধ্যে আত্মবিশ্বাস অতিমাত্রায় প্রবল, আরেকটি বিরাট পক্ষ অল অন এ সাডেন খামোশ হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে। এটা ডেঞ্জারাস, রাজনীতির জন্য, ভোটের জন্য ডেঞ্জারাস। এর কারণ হলো এই যে যারা খামোশ হয়ে গেছে তারা যে কাজটা করছে, তারা এই গত 15-16 মাস ধরে যে প্ল্যান করছিল সেই প্ল্যানটা তারা এখন পরিবর্তন করতে চাচ্ছে, ম্যাটিকুলাসলি পরিবর্তন করতে চাচ্ছে। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে তাদের একাধিক প্ল্যান আছে? একাধিক প্ল্যান অবশ্যই ছিল বা আছে এখনো পর্যন্ত, কিন্তু তারা এই যে বর্তমান পরিস্থিতিতে তারা যে প্ল্যানটা ছিল এই খামোশ হয়ে যাওয়ার মধ্যে তারা তাদের প্ল্যানটা থেকে সুইচ হয়েছে। আর যে পক্ষটি খুব বেশি আত্মবিশ্বাস দেখাচ্ছে, আপনি দেখবেন মানুষ যখন খুব প্রেমের সাগরে ভাসতে থাকে, মানুষের মধ্যে যখন খুব আনন্দ থাকে, উল্লাস থাকে,
তখন তার আসলে খেয়াল থাকে না যে কখন কাপড় খুলে গেছে, কখন চেন খুলে গেছে, জুতার ফিতা যে বাঁধা হয়নি, চুল যে উল্টোভাবে মানে আশ্রানো হয়ে গেছে, কপালের টিপ যে একদিকে সরে গেছে, এটা অতি যারা আনন্দের সময় এবং অতি দুঃখের সময় এটা মনে থাকে না। কিন্তু রনি ভাই, এরকমই হতে পারে না যে তারা আনন্দ দেখাচ্ছে, ভেতরে ভিতরে তাদেরও প্ল্যান বি সি এরকম আছে? আমার কাছে মনে হচ্ছে না, বিকজ যাদের প্ল্যান বি সি থাকে তারা কখনো এরকমভাবে আনন্দ বা দুঃখ প্রকাশ করে না, তারা স্থির থাকে। মানে আপনি যুদ্ধের ময়দানে নর্মাল ব্যাপার হলো যে আপনি এই যে দেখেন সেনাবাহিনীর মধ্যে এত লেফট রাইট হয় কেন? মানে যে কোনো যুদ্ধে যখন যাবেন আপনার মস্তিষ্ক, শরীর, সিনার চাইতে পায়ের উপর যে আপনার মানে গুরুত্ব, এটা সব সময় যুদ্ধের ময়দানে দেওয়া হয়। জি। পা ঠিক তো দুনিয়ার ঠিক, এবং মানুষের মৃত্যু শুরু হয় কিন্তু পা দিয়ে, প্রথমেই পাটা অবশ হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখবেন যে যারা খুব আত্মবিশ্বাসী থাকে, দৃঢ়চেতা থাকে, বিজয়ের ব্যাপারে যাকে বলা হয় যারা খুবই মানে দৃঢ় থাকে, তাদের হাত পা খুব কম চলে এবং স্থির থাকে, এটা হলো স্বাভাবিক। আর যারা দেখবেন যে খুব ঠোঁট চালাচ্ছে, মুখ চালাচ্ছে, হাত পা চালাচ্ছে, সব কিছু চালাচ্ছে, দেখবেন যে এমটি বডি, আলটিমেটলি সেটা হচ্ছে। তো এখন পর্যন্ত নির্বাচনের মাঠে হাজারো সমস্যা আছে, দৃশ্যমান, অদৃশ্যমান, দেশি, বিদেশি, এবং এই মুহূর্তে 1000টি সমস্যার মধ্যে যে কোনো একটা সমস্যা যে কোনো একটা পক্ষের বিজয় ঘটাতে পারে, যে কোনো একটা পক্ষের পরাজয় ঘটাতে পারে। আমি যদি আপনাকে সুনির্দিষ্টভাবে একটু জানতে চাই ছোট্ট করে, তা হচ্ছে যে একদিক থেকে বিএনপি তারেক রহমান আসলেন, অনেক দিন হয়ে গেছে, এখন নিয়মিতভাবে সকলের সাথে দেখা সাক্ষাৎ করছেন। বেগম খালেদা জিয়া তিনি পৃথিবীর ছেড়ে আমাদের ছেড়ে চলে গেছেন, এই সিম্পেথি সারা দেশব্যাপী আছে। তো সেখানের একটা অবস্থায় আরেক দিক থেকে ভোটের মাঠে জামাত জোট চেষ্টা করছে, আগাচ্ছে। এই দুটো অবস্থাকে আপনি ছোট্ট করে আসলে ব্যাখ্যা কিভাবে করবেন? একদমই কি ভোটের মাঠে এর কোনো ব্যাপক প্রভাব পড়বে? না, পড়বে না, বরং এখন যা কিছু হচ্ছে জি। এটা অস্বাভাবিক। অস্বাভাবিক হলো জনাব তারেক রহমান সাহেব, উনি আসছেন, তার মায়ের অসাধারণ সুন্দর একটা জানাজা হয়েছে এবং তাকে সম্বর্ধনা জানানোর জন্য বিপুল সংখ্যক নেতাকর্মী একত্র হয়েছেন, এই পর্যন্ত স্বাভাবিক। কিন্তু এখন তাকে নিয়ে যেটা হচ্ছে সেটাকে আমি বলবো রাজনীতিতে আদিক্ষেত্তা। অর্থাৎ সবাই তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে মনে করে তার কাছে যাচ্ছেন, তাকে তোয়াজ করছেন, তদবির করছেন, এবং তার এই মুহূর্তে যে মূল্যবান সময়, যেটি তিনি তার নির্বাচনী প্রচার কর্মকাণ্ড, দলীয় যাকে বলা হয় অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সংঘাত রয়েছে, এগুলো দূর করার জন্য তার প্রতিটি সেকেন্ড তাকে কাউন্ট করতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেলফি তোলার জন্য, দেখার জন্য তাকে তিনি নিজে ব্যস্ত থাকছেন অথবা তাকে ব্যস্ত রাখা হচ্ছে। এটি বিএনপি রাজনীতির জন্য একটা শুভ ফল বয়ে নিয়ে আসবে না। দ্বিতীয়ত হলো যে এখানে নির্বাচনের একটা লেভেল প্লেয়িং ফিল্ড আছে। জি। তো যখন আমাদের এই সমাজের আমির উমরা যারা আছেন, বড় বড় যারা কুতুব আছেন, আবদাল আছেন, তো তারা যখন একজন মানুষকে আগে ধরেই নেবেন যে তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তখন বাকি যারা লোকজন আছেন তারা যতই ছোট হোক না কেন তাদের মধ্যে একটা ইনফেরিয়র কমপ্লেক্স কাজ করবে, হিংসা কাজ করবে, ঈর্ষা কাজ করবে। এবং প্রতিপক্ষের মধ্যে যখন এই নির্বাচনের এরকম একটা জটিল মুহূর্তে এরকম ঈর্ষা কাজ করে, তখন অনেক ছোট জিনিস দ্বারা বড় দুর্ঘটনা ঘটে যায় এবং সেই দুর্ঘটনা কল্পনাই করা যায় না। তো এরকম অনেক অস্বাভাবিক ঘটনাগুলো এই মুহূর্তে ঘটছে এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আগামী আরও এক সপ্তাহের মধ্যে আরও অনেক অতি আশ্চর্য এরকম ঘটনা ঘটবে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনার কাছ থেকে শুনবো নিশ্চয়ই, একবারে সেগুলো শুনে ফেললে দর্শকরা একবারেই সব শুনে ফেললো, অপেক্ষায় রাখি। আমরা একটু আব্দুল্লাহ ভাই আপনার কাছ থেকে ঘুরে আসি, এ বিষয়ে একটু ব্যাখ্যা নিতে চাই। একটি হচ্ছে সাংবাদিক কমিউনিটির সাথে নিয়ে আপনিও তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন, আপনি রনি ভাইয়ের ব্যাখ্যা শুনছিলেন যে তারেক রহমান এই মুহূর্তে তিনি হয়তো নির্বাচনের যে তার দল গোছানো, নির্বাচনকে নিয়ে যে ড্রাইভ দেয়া, সেটি থেকে কি একটু পিছিয়ে যাচ্ছে মনে করছেন? ভবিষ্যৎ ভাবী প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন অনেকে আধিক্ষেত্তা করছেন, এটি রনি ভাইয়ের বিশ্লেষণ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। দেখুন, আমি একটু ভিন্নমতি প্রকাশ করব, কারণ বেগম খালেদা জিয়ার যে আমাদের মাঝ থেকে চলে গেলেন, তারপরে আজকে তিনি 30 তারিখে ইন্তেকাল করেছেন। আজকে 5 তারিখ আমরা অতিক্রম করছি, এক সপ্তাহ। তো তার মতো এই যে হাইটের নেত্রী, যে হাইটের
দেশের অভিভাবক ছিলেন, তিনি চলে গেছেন। এটার যে স্বাভাবিক যে এটার জনমনে যে এটার একটা প্রভাব সেটা তো আছেই। আর তারেক রহমানের কথা যদি বলেন, যে সেখানে আপনি জানেন যে 1 সপ্তাহের জন্য সেখানে শোক বই খোলা হয়েছিল, শোক ঘোষণা করা হয়েছিল, সেটা এর মধ্যে অতিক্রান্ত হয়েছে। আবার মানুষের চাপের কারণে একদিন সেটা বেশি রাখা হয়েছে শোক বইটি। তো এর মধ্যে স্বাভাবিকভাবে তারা যারা ওখানে যাচ্ছেন শোক বইতে সই করার জন্য, এর মধ্যে যারা বিশিষ্ট নাগরিক, তারা আবার একটু চাচ্ছেন যে যেহেতু তার ছেলে এখানে বসে আছেন, তার সাথে একটু দেখা করে যাই। তিনি আবার 18 বছর পরে ফিরেছেন। হ্যাঁ, তিনিও আবার 17-18 বছর তিনি দেশে ছিলেন না, দেখা হয় নাই অনেকের সাথে, অনেকের চেহারা তিনিও ভুলে গেছেন, দেশে থাকতে পারেননি, এটা তো বলতে পারি পারেননি আমরা। সেই অবস্থা। তো অনেকের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, কিন্তু দেখা সাক্ষাৎ হয় নাই। আবার অনেককে তিনি ভুলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তো এই জন্য অনেকে চাচ্ছে যে পুরনো সম্পর্কটা একটু ঝালাই করে নেওয়া। আর আমাদের দেশে তো এটা বাস্তবতা যে আমরা ক্ষমতামুখী, এটাকে এক ধরনের সূর্যমুখী ফুলের মতো, সূর্যের দিকে সব সময় ঘুরে যায় ফুলটা, সূর্য যেদিকে সেদিকে ফুলটা ঘুরে। তো আমরাও ক্ষমতামুখী, আমরা যখন দেখি যে নিশ্চিতভাবে ক্ষমতায় যাচ্ছেন, স্বাভাবিকভাবে নানান কারণে নানান স্বার্থের জায়গাও থাকে, সুবিধা নেওয়ার জায়গাও থাকে, একটু ভালো থাকার চিন্তা থেকেও ওই ধরনের প্রবণতা তো আছেই। তো সব কিছু আমি নেগেটিভ দেখতে চাই না। তার সাথে এর মধ্যে যারা সাক্ষাৎ করেছেন ব্যবসায়ীদের ব্যাপারেই আমি বলতে চাই যে গতকাল যে ব্যবসায়ী গ্রুপটি সাক্ষাৎ করেছে, এর মধ্যে অনেক ব্যবসায়ী আছেন যারা শেখ হাসিনাকে প্রথমে চেয়েছেন, শেষে চেয়েছেন, এখন একদম আজীবন আমৃত্যু চেয়েছেন। এরকম ব্যবসায়ী নেতারাও কালকে সেখানে গিয়ে খুব তাকে নানানভাবে সেটা স্তুতি করার চেষ্টা করেছেন। এবং এই ব্যবসারাই শেখ হাসিনার বিকল্প পান নাই, এখন বিকল্প পেয়ে গেছেন তারা তারেক রহমানকে। এগুলো তো ইতিবাচকভাবে আমাদের দেখা লাগে। শেখ হাসিনার বিকল্প যদি এরা খুঁজে পায়, সেটাকে আমরা কেন নেতিবাচকভাবে দেখবো? এটা তো দেখা উচিত না। কারণ আমরা আগামী দিনে যদি তারেক রহমান ক্ষমতায় যাবেন, এই সম্ভাবনার জায়গাটা তো আমরাও কেউ অস্বীকার করছি না। যদি ব্যতিক্রম ঘটে, সেটাও একটা মানে অন্য কিছু করলে সেটা ব্যতিক্রমই ঘটবে। বড় দল হিসেবে এটা ভাবনায় থাকতেই পারে। জামায়াতের পক্ষ থেকে ক্ষমতা যাওয়ার ব্যাপারে আশাবাদের জায়গা তৈরি করেছিল, এটা অস্বীকার করার উপায় নাই যে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে যে স্মরণকালের বৃহত্তম একটি জনসমাবেশ হয়েছে 300 ফিটে, এটার একটা প্রভাব বাংলাদেশের মানুষের মনস্তত্ত্বে একটা তো প্রভাব রেখাপাত করেছে। এটা অস্বীকার এক মিনিটে একটু শুনতে চাই, রনি ভাই কিন্তু বলেছেন যে অন্যের কাছে এটি ঈর্ষা হতে পারে, অতিরিক্ত যদি প্রোটোকলের বিষয়, অনেক কর্মকর্তারা তার কাছে আসছেন, তোয়াজ করছেন। রনি ভাই বোধহয় এরকমই একটু বলতে চেয়েছেন। না, সেটা আমি শেষ করি, রনি ভাই নিশ্চয়ই বলবেন। তো এটার একটা মনস্তাত্ত্বিক প্রভাব বাংলাদেশে আছে। বাংলাদেশের শোডাউনের মধ্য দিয়ে রাজনৈতিক অবস্থানটাকে সুসংহত করা, এটা পুরনো কৌশল, এটা কোনো নতুন কিছু না। সব সময় এটা হয়েছে, যখনই কোনো দল একটু চাপে পড়ে, চ্যালেঞ্জের মুখে পড়ে, বড় করে একটা শোডাউন করা বাংলাদেশে অতীতেও এ ধরনের বড় হয়েছে। আর তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে যেহেতু 17 বছর তার বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা, নানান অপপ্রচার ছিল, তিনি এসছেন বীরের বেশে আসবেন স্লোগান ছিল। তো আমি মনে করি সেটা সার্থকভাবেই তিনি এসছেন। এটা অস্বীকার করলে তো মানে সত্যকে অস্বীকার করা হবে। এছাড়া বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে চলে যাওয়া, তাকে ঘিরে যে মানুষের আবেগ, অনুভূতি, ভালোবাসার জায়গাগুলো, এগুলো বিএনপির জন্য ভোটের বাজারে একেবারেই যে নাকচ করে দেওয়ার মতো প্রভাব আমি মনে করি না। এটার একটা প্রভাব আছে। প্রভাবটা কতটুকু সেটা নিয়ে বিশ্লেষণ হতে পারে, কিছু প্রভাব তো অবশ্যই আছে। জি আব্দুল্লাহ ভাই, আমি শুনবো ভোটের বাজারে এটার প্রতিফলন দেখা যাবে বলে আপনি মনে করছেন। আব্দুল্লাহ ভাই এবং রনি ভাই কি মনে করছেন, জামাত বা জোট কি চাপে আছে কিনা সেই বিষয়টায়? নির্বাচনের মাঠটা আলাদা, এখানে দুটো ব্যাপার আছে। ফার্স্ট ব্যাপার হলো যে দৃষ্টিভঙ্গি। জামাত এবং জামাত রিলেটেড যারা লোকজন, তারা গত 15-16 মাস ধরে বলছিল বা বিশ্বাস করছিল যে মূলত এই রাষ্ট্রের উপর, সরকারের উপর জামাতের প্রভাব অনেক বেশি। আর এটা বিএনপিও অভিযোগ ছিল যে কে পোস্টগুলো জামাত আছে। তো এটার একটা দৃষ্টিভঙ্গি। দ্বিতীয়, মানুষের মধ্যে যেটা ছিল যে জামাত আসলে একটা গুপ্ত সংগঠন, এরা গোপনে গোপনে সব কিছু করতে পারে, দে ক্যান ডু এভরিথিং। ফলে আগামীতে তারা এটি কি মানুষের মধ্যে না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে বোধহয় একটু
ছাত্রদল বলার চেষ্টা করেছিল। না, এটা সাধারণ মানুষের মধ্যে মানে যারা একটু সচেতন, সাধারণ মানুষ বলতে কি যারা ডেইলি মানে যে একেবারে কে পর্যায়ে ধানের শীষ দাড়িপাল্লা যারা ভোট দেয় তাদের কথা আলাদা, তারা ওখানে দেবে। কিন্তু এর বাইরে যারা একটু উঁচু লেভেলে চিন্তা করে তাদের মধ্যে চিন্তা করলো যে যেহেতু আমাদের দেশে তিনটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং সেই তিনটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে আওয়ামী লীগ যে সফলতা পেয়েছে তাদের সেই ডালপালা লতা পাতা সব তো রেখে গেছে এখানে। তো এই অভিজ্ঞতাকে জামাত কাজে লাগিয়ে যদি আগামীতে আরও একটা সুপার ফিউশনাল ইঞ্জিনিয়ারিং করে এবং পুরো জাতিকে বেকুব বানিয়ে দেয় তাহলে অস্বাভাবিক কিছু না, দে ক্যান ডু, তারা এটা করতে পারে। এই কারণে তারা ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিল, আওয়ামী লীগের মধ্যে লুকিয়েছিল। অনেকে বলছে যে এদের এজেন্ট, সত্য পেতে জানি না, এদের এজেন্ট হয়তো হোয়াইট হাউসে আছে, এটা ওভার রেটিং হতে পারে। এদের এজেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে আছে, এদের এজেন্ট তারেক জিয়া সাহেবের লন্ডনের ঘরের মধ্যে, এখানে বেগম জিয়ার অফিসে, এখানে মির্জা ফখরুলের আশেপাশে সব জায়গাতে জামাতের এজেন্ট গিজ করে। তো এই যে তাদের একটা ভাইব ছিল, সেই ভাইবটা একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে তারেক রহমান সাহেব আসার পরে। তো তারেক রহমান সাহেব যখন আসছে, এখন আকাশে তারেক, বাতাসে তারেক, তারপরে নদ নদীতে পাহাড় পর্বত সমুদ্রে শুধু ইয়া তারেক ওয়া তারেক, এই শব্দের বাইরে আর কোনো শব্দ নাই। রনি ভাই, সেটি কি আপনি তারা যারা বিএনপি পন্থী কিংবা তাদের বাইরে ভাসমান বা দুদুল্যমান যারা, তাদেরকেও আপনি দেখছেন সেটি করতে? আমাদের দেশের মানুষ হলো কি, আমাদের দেশের মানুষ সবসময় মেজরিটির পক্ষে থাকে এবং ভীষণ রকম কিউরিসিটি। দুটো বানর ঝগড়া করতেছে, 50 জন লোক প্যান্ট শার্ট পরার লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বানরের খেলা দেখতেছে। আমাদের দেশে এগুলো অবস্থা। তো এখন এই যে বিএনপির লোকজন তারা যে ভাইব করছে, টেলিভিশনে তারা দেখছে, পাবলিক দেখছে এবং দেখে দেখে তাদের খুব ভালো লাগছে বা রাগ লাগছে। কিন্তু তারা কিন্তু অ্যাটেন্টিভ হচ্ছে যে প্রতিদিন বেগম জিয়ার যে অফিসটা ছিল, যেটা তারেক রহমান সাহেব বসেন, ওখানে কারা যাচ্ছে, কি যাচ্ছে। আর এই কথা শুনে যারা মানে একটু দুর্বল চিত্তের, তারা তাদের লোকজনকে বলছে, আরে আগেই তো বলছিলাম এরকমই হবে, বললাম না, তোমরা তো আমাকে পাত্তাই দিতে চাচ্ছিলে না। আপনি একটা বিষয় বলেছেন, আমি একটু ক্লিয়ার হতে চাই। জাতিকে বোকা বানিয়ে এরকম যে জামাত যদি ইঞ্জিনিয়ারিং করে জাতি, তো এই জাতিকে মানে কি, জাতিকে রেখে বিনা ভোটে তারা তাদের এই বৈতরণী পার হবে, এরকম বিষয় কি? না, মূল ব্যাপার হলো এখানে আপনি বিনা ভোটে না, যখন একটা ম্যাজিক মানে ভোট যদি তাদের ম্যাক্সিমাম না পায় তাহলে তো তারা পরবর্তীতে রাষ্ট্র পরিচালনা তারাও যেতে পারবে না। হোয়াট ডু ইউ মিন বাই ম্যাজিক? ম্যাজিক হলো এমন একটা জিনিস, আপনি হাতের কাজ কিন্তু দর্শকরা বুঝতে পারবে না। অতীতে আমাদের যে রাজনীতিতে যে ম্যাজিক্যাল যে ঘটনাগুলো ঘটেছে, যেমন এরশাদ সাহেব তার জমানাতে একটা গৃহপালিত বিরোধী দল করলেন। আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে বিরোধী দল একটা গৃহপালিত হতে পারে, তাও আবার কি আসম আব্দুর রবের মতো একজন বাঘা লোকরে এনে একেবারে যে বঙ্গবন্ধুর মসনদ থেকে কাঁপিয়ে দিয়েছে, তাকে বললো যে থাক, তুমি এতদিন লাফালাফি করছো, ইউ আর রয়্যাল বেঙ্গল টাইগার, নাও ইউ বিকাম গৃহপালিত বিরোধী দল। আচ্ছা, গেল সেটা। এরপরে একটা ভোট 153 জন লোক বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেল। এইরকম একটা সরকার 5 বছর চলতে পারে, এর সাথে ম্যাজিক হতে পারে না। বাঙালি এটা কোনোদিন বিশ্বাস করবে না। কিয়ামতের ময়দান ওইটা নিয়ে কান্নাকাটি করবে আল্লাহর কাছে যে আল্লাহ, তুমি আমাদেরকে বোকা বানাইলা, এত বোকা বানাইলা যেটা উগান্ডাতে হয়নি, যেটা অন্য কোনো দেশই হয়নি। তুমি বাঙালি শেখ হাসিনার মাধ্যমে আমাদেরকে একটা 5টা বছর এরকম একটা বোকার মধ্যে রয়ে গেলাম। তারপরে 2018 সনে যেটা হলো, রাত্রি 12টার মধ্যে 60% ভোট কাউন্ট হয়ে গেল। তো এইটা হলো এটা রাজনীতির ম্যাজিক। সেই ম্যাজিক, সেটা ধান্দাবাজি বলেন, ফ্যাক্টরিবাজি বলেন, প্রতিপক্ষে ঠকানো বলেন, যা কিছু বলেন না কেন, তারা এই কাজটা করে সফল হয়েছে। তো যখন এই যে কোনো ধোঁকাবাজি বা বাজে জিনিস করে মানুষ সফল হয়, পরিশ্রমের চাইতে ওই সফলতাটা মানুষের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। এটা হলো সাইকোলজি। নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করা, ফেস করা, জয়লাভ করা, এটা উন্নত বিশ্বে শুধুমাত্র এই জিনিসটা করার, প্র্যাকটিস করার জন্য শত শত বছর অপেক্ষা করতে হয়েছে। আর আপনি ব্যালট বাক্স ছিনতাই করবেন, ভোট কাটবেন, তারপরে শেষে একটা ফল রেজাল্ট তৈরি করবেন, ভোট দিলেন আপনি কলা মাকড়ায়, কাউন্ট হলো কচু মাকড়ায়, তারপর শেষে ঘোষণা করা হলো খরগোশ মাকড়ার বিপুল ভোটে জয় হয়েছে। এটার মজাটাই আলাদা। এবার কি সেরকম কোনো সম্ভাবনা আছে? আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিল কার্যক্রম চলছে। আমরা একটু পরে হয়তো সেখানে সিসি কি বলছেন সেটিও শুনবো, কিন্তু আপনি কি সেরকম কোনো সম্ভাবনা দেখছেন কি? অবশ্যই আমি সেরকম সম্ভাবনা দেখছি, এই কারণে যে আমি তো ওইটা বললাম যে
প্রকৃতিগতভাবে মানুষ সহজ পন্থাটা জি অনুসরণ করতেছে। আপনি দেখুন এই যে গত 17 মাসে যদি আপনি দেখেন, শেখ হাসিনার জমানাতে যে বিষয়গুলো নিয়ে আমরা খুব মানে ঘৃণা করতাম, চাঁদাবাজি, ছাত্রলীগের মাস্তানি, জি তারপরে শেষে ওই বিভিন্ন দখল বাণিজ্য, বৈষম্য, কিন্তু গত 17 মাসে সেটা কমেনি। শেখ হাসিনার জমানাতে যা হতো তার সাথে অনেক অনেক বেশি হয়েছে। তো কাজেই শেখ হাসিনার ব্যাংক দখল আমরা পছন্দ করছি, শেয়ার মার্কেট লুট আমরা পছন্দ করছি, ময়লার ভাগাড় ছাত্রলীগ দখল করতো সেটা পছন্দ করছি। তো সেক্ষেত্রে তার বিনা ভোট, রাতের ভোট, আমির ভোট সেটা কেন অপছন্দ করবো বলেন? এতে কোনো কারণ আমি দেখতেছি না আর কি। তো এই কারণে মনে হচ্ছে যে এই যুক্তিবিদ্যার ভাষ্য অনুযায়ী যেহেতু আমি তার সবই গ্রহণ করেছি, বাকি এই নির্বাচনের প্রসিডিউরটাও গ্রহণ হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আমি একটু আজকের ইসি বা সিসিতে আমাদের একজন সহকর্মী ছিলেন, আমরা সেখানে বিভিন্ন যারা আপিল করতে এসেছিলেন তারা কি বলেছেন, সিসি কি বলেছে, আমরা একটু দেখে আসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র সংগ্রহ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজ থেকে আপিল দায়ের শুরু হয়েছে। প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে আগামী 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন। আপিল দায়ের করার জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। আপিল করতে এসে প্রার্থীরা জানান তুচ্ছ কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এছাড়া নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলেও অভিযোগ তাদের। বাতিল করা হয়েছে ওখানে 1% যে ভোটার তালিকাটা, ওখানে আমি ওই সিরিয়াল নাম্বার থাকে, ওই নাম্বারটা আগে বসাইতে হয়, ওটা বসাইতে আমি ব্যর্থ হয়েছি, এর জন্য তারা এটা করছে। এখানে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে গোপনে, যেটা প্রকাশ্যে দেখতে পারবেন না আপনি। লেভেল প্লেইং ফিল্ড হয় নাই, আমরা বারবার লেভেল প্লেইং প্রশাসনের কাছে দাবি করছি। এই সরকার এই লেভেল প্লেইং ফিল্ডে নজর দিচ্ছে না, সে তড়িঘড়ি করে একটা নির্বাচন করার জন্যই ব্যস্ত। ইলেকশনে আসা আমার ঠিক হয় নাই, এবং ইলেকশন যে আপনার ট্রান্সপারেন্ট হবে, ইলেকশন যে পার্টিসিপেটরি হবে, এভরিথিং ইজ ডাউটফুল। দুপুরে সংক্ষুব্ধদের আপিল আবেদন জমা দেওয়ার বুথ পরিদর্শন করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। প্রসেস অনুযায়ী বাছাইয়ের ক্ষেত্রেই তো এটা করা হয়েছে। এখন সেই তথ্যের উপরে যদি কারোর কোনো আপত্তি থেকে থাকে তাহলে তো আপিল করবেন। তো যেটা গ্রহণ করা হয়েছে, আমি তো বললাম যে যেটা গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি, দুই কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন, আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। এর আগে সকালে বুথ পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব। দেখবেন যে যখন ইলেকশন হবে এভরিথিং উইল বি ওকে, এভরিথিং উইল বি ওকে, চিন্তা করেন না ইনশাল্লাহ। একটু প্লিজ অ্যালাউ আস সাম টাইম, তাই না? আমরা উই আর ট্রাই আওয়ার বেস্ট, এটা দেখতেছেন তো আপনারা। এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনও কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো, চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। প্রথম দিন দুপুর পর্যন্ত 11 জন প্রার্থী আপিল করেছেন। আমরা দেখছিলাম আমাদের এক সহকর্মীর প্রতিবেদন। আমি আব্দুল্লাহ ভাই আপনার কাছে একটু আসি। রনি ভাই সুনির্দিষ্টভাবেই বলেছেন ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তিনি সম্ভাবনা দেখছেন, শেখ হাসিনার জমানার চেয়ে বেশি, বিশেষ করে দখল বাণিজ্যের ব্যাপারে বলছেন বেশ কিছু বিষয়ে আরও। আর এখানের প্রতিবেদন তো আপনি দেখলেনই, লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেছেন নেই, নিরপেক্ষ ইঞ্জিনিয়ার নির্বাচন হবে কিনা সংশয় প্রকাশ করেছেন, তুচ্ছ কারণে বাতিল, এইগুলো নিয়ে একটু কথা শুনতে চাই আপনার কাছ থেকে। রনি ভাই যে বিষয়গুলো বলেছেন এটা তো তার ব্যক্তিগত মত, কিন্তু বিশেষত যে শেখ হাসিনার সময়ের চাঁদাবাজি ওই সময়ের চাইতেও বেশি রূপে ফিরেছে, এটা বাস্তবতা নয়, এটা বাস্তবতা নয়। তারপরে অন্যান্য যে বিষয়গুলো সব কিছু আগের মতো শেখ হাসিনার মতো বা তার চাইতেও বেশি ফিরেছে, এটা বাস্তবতা নয়, এটার সাথে আমি দ্বিমত করছি। এবং নির্বাচন যে 18 সাল বা 2014 সালের জানুয়ারির নির্বাচন বা আমরা 24-এর যে নির্বাচন, সে ধরনের নির্বাচনের আশঙ্কাও আমি করি না। হ্যাঁ, প্রধান নির্বাচন কমিশনার যেটা বলেছেন তিনি নির্বাচন সুষ্ঠু করবেন, কিন্তু সেটার জন্য একটা শর্ত তিনি যুক্ত করে দিয়েছেন, সেটার ব্যাপারে আমি একমত যে সবাই যদি সহযোগিতা করে তাহলে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এই জায়গাটাতে দ্বিমত করার কোনো সুযোগ নাই, কারণ প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো যদি নিজেরা অসহনশীল হয়ে উঠে
নির্বাচনের মাঠে যদি একে অপরের প্রতি তারা এতটাই উগ্র এবং সহিংস আচরণ করে, তাহলে নির্বাচন করা আর তার সাথে স্বাভাবিকভাবে পতিত যে শক্তি আছে আওয়ামী লীগ যারা নির্বাচনে নাই, তারা তো চাইবেই এই নির্বাচনটা ভণ্ডুল হয়ে যাক, যাতে তাদেরকে বাদ দিয়ে কোনো নির্বাচন না হতে পারে। তো সে ধরনের প্রেক্ষাপট পটভূমি যদি রাজনৈতিক দলগুলো, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিএনপি, জামাত বা অন্যরা যদি সে ধরনের পরিস্থিতি তৈরি করে দেয়, তাহলে এটার সুযোগ দুই পক্ষ নিবে। এক হচ্ছে দল হিসাবে পতিত আওয়ামী লীগ, তাদের নেতাকর্মীরা, আরেকটা হচ্ছে যে প্রশাসন এবং পুলিশের মধ্যে এখনো যে বিপুল সংখ্যক আওয়ামী লীগের অনুগত পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য রয়েছে আওয়ামী লীগের আমলে, যাদেরকে একদম ব্লাড টেস্ট করে করে তারা দলীয় লোকজন নিয়োগ দেওয়া হয়েছে, তারা এতদিন পর্যন্ত কিন্তু টিকে থাকার জন্য ঘাপটি মেরে আছে। তারা যদি সে ধরনের মোক্ষম সুযোগ পায়, তাহলে নির্বাচন ভণ্ডুলের ক্ষেত্রে তারাও যেখান থেকে যতটুকু সম্ভব তারা সেটা কাজে লাগাবে। এটা খুব স্বাভাবিক। আপনারা দেখছেন যে জুলাই আন্দোলনের যারা অগ্রভাগের যারা আছেন তাদের উপর কিভাবে পুলিশের এবং তাদের খোঁজখবর নিলে দেখা যাচ্ছে এটা একদম পরিকল্পিতভাবে প্রতিশোধমূলকভাবে এটা করা হচ্ছে। অনেক আন্দোলনের অনেককে নানানভাবে ফাঁসানো হচ্ছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এগুলোর কোনো ভিত্তি নাই। আমি সেখানটা একটু আলাদা করে আলোচনা করতে চাই, কিন্তু তার আগে এই বিষয়টা যাই। যেমন এই যে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু বলেছেন যে পেছনে নেয়ার ষড়যন্ত্র, টেনে ধরার ষড়যন্ত্র চলছে, এটি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলে এই যে এটা জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জামাতের একটু বলি, আজকে তার নির্বাহী পরিষদের সভায় বলা হয়েছে কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। এই সব অভিযোগই এটা নির্বাচন পর্যন্তই চলতে থাকবে, নির্বাচনের পরেও চলতে থাকবে। বিশেষ করে প্রশাসনের কি অবস্থা, যেটা আমি আগে বলছিলাম যে আমরা যখন দেখি যে এটা ক্ষমতায় যাবে, তখন আগে থেকেই তাদের সাথে প্রশাসনের কিছু সুবিধাবাদী চরিত্রের লোকেরা, যদি গোলাম মাওলা রনি ধরুন বিএনপির চেয়ারপারসন, তিনি না চাইলেও, নির্দেশ না দিলেও, না চাইলেও তার সাথে কিভাবে আত্মীয়তার সূত্র, কোন দিক থেকে কোন বন্ধুর মাধ্যমে রনি সাহেবের সাথে যোগাযোগ করা যায়, এইসব সূত্র খুঁজে তার সাথে কিভাবে একটা ছবি তোলা যাবে, কিভাবে একটা সম্পর্ক তৈরি করা যাবে, এটা আগে ভাগে এই যে সুযোগ সন্ধানী, এটা আমাদের জাতিগত সমস্যা। এটা আমরা সবসময় আমরা সুবিধাভোগের জন্য আগে ভাগেই ক্ষমতামুখী হই, এবং এর মধ্যে আমলারা তো একদম চ্যাম্পিয়নেরা। আমলারা এর মধ্যেই তারা আজ করতে পারছে যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, এই কারণে অতি উৎসাহী হয়েও অনেকে এ ধরনের কাজ করছেন। জামাতের অভিযোগ একবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, এটা আমি ব্যক্তিগতভাবেও জানি যে অনেক বিশেষ করে রিটার্নিং অফিসারের বা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা আগেভাগেই রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য তারা এবং ভবিষ্যতের জন্য তারা এ ধরনের অতি উৎসাহী হয়ে করছে। এটা যে একদম পরিকল্পিতভাবে বিএনপি কাউকে নির্দেশ দিয়ে কারোর সাথে বিএনপি সম্পর্ক রাখতে চায় কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তারা সম্পর্ক গায়ে পড়ে, তারা দেখা করা এবং তারা আপনার জন্য আমরা এই করি সেই করি, এই জাতীয় প্রবণতা আমরা দেখছি। এটা পুলিশ কর্মকর্তাদের মধ্যেও হচ্ছে এবং প্রশাসনিক কর্মকর্তাদের, এটা কোনো ভালো লক্ষণ না। ডেফিনেটলি সাংবাদিকদের মধ্যে তো আরো এক ধাপ বেশি দেখা যাচ্ছে। অন্ততপক্ষে আমার সহকর্মী অনেকদেরকে বিভিন্ন সংগঠনে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এটা খুবই হতাশাজনক। তো এই কাজগুলো করাটা তাহলে এটা নতুন বাংলাদেশের সাথে যায় না। আমরা যে বাংলাদেশ প্রত্যাশা করে এতগুলো জীবন, এত রক্ত, এত কিছু, এতগুলো মানুষের অঙ্গহানি, তারপরেও কিন্তু আমাদের চরিত্র কিন্তু বদলাচ্ছে না। মামলা এবং রিমান্ডের পরে জামিন, আপনি মনে হয় ওইদিকের প্রসঙ্গে বলতে চাচ্ছেন? হ্যাঁ, সেটা বলছি। তারিমের জায়গাটাতে তিনি যেখান থেকে অ্যারেস্ট হয়েছেন টঙ্গীর আমি বাসিন্দাও, আমি যতটুকু জানি তার বিরুদ্ধে যেসব মামলাগুলো সাজানো হয়েছে এগুলো একেবারেই বানোয়াট এবং ভিত্তিহীন, এবং তাকে টার্গেট করে এটা করা হয়েছে। এবং শুধু তারিম না, আপনি পরিকল্পিতভাবে উত্তরাতে দেখেছেন যে দফায় দফায় কয়েকজন জুলাই যোদ্ধাকে তাদেরকে বিভিন্ন চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয়েছে, চাঁদাবাজ বলে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এই কাজগুলো কিন্তু করা হচ্ছে। হবিগঞ্জের ঘটনাটিও আপনারা জানেন। সবকিছু মিলিয়ে হবিগঞ্জের এই ঘটনাটি আপনি দেখেন, সেখানে কিন্তু 9 জন মানুষকে হত্যা করা হয়েছে। এই গণহত্যার এক পর্যায়ে প্রতিরোধের মধ্যে কিন্তু ওই পুলিশ কর্মকর্তা, যাকে শেষ পর্যন্ত সেনাবাহিনী গিয়ে তাকে তুলে দিয়ে অন্য ফোর্সকে রক্ষা করতে হয়েছে, সেনাবাহিনী নিজে তুলে দিয়েছে, এটা ফ্যাক্ট। তো সেইখানে তাহলে দায়ী করলে তাকে, জুলাই আন্দোলনের নেতাকে দায়ী করবেন কেন? যারা তুলে দিল তাদের কোনো দায় নাই।
জিনিসটা হচ্ছে তখনকার প্রেক্ষাপটে পৃথিবী জুড়ে যত বিপ্লব হয়েছে, বিপ্লবে প্রতিরোধের শিকার হয়ে এ ধরনের হত্যাগুলোকে সবসময় ইন্ডিমিনিটি দেওয়া হয় এবং এটার জন্য কখনোই, কিন্তু আমরা এই প্রবণতাটা দেখছি, সুযোগ নেওয়ার অনেকে চেষ্টা করছে, এটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এবং আগামী দিনগুলোতে জুলাইয়ের পক্ষের শক্তিকে যদি এটা পারছে, জুলাইয়ের পক্ষের শক্তির মধ্যে নানান ধরনের ভেদাভেদ, নানান ধরনের দূরত্ব তৈরি হওয়া, ঐক্য বিনষ্ট হওয়া, এসবের কারণে এই সুযোগগুলো পতিত সরকারের অনুগত পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে অন্যান্যরা এটা নিচ্ছে। তারিমের বিষয়টা একেবারেই তার বিরুদ্ধে, দেখেন 10টা দিন তাকে যেভাবে কমান্ডো স্টাইলে মনে হয় যেন একটা শীর্ষ সন্ত্রাসী ধরতে গেছিল, তার সেখানে র্যাব পুলিশ গিয়ে যেভাবে, এবং তার যদি বেডরুমটা দেখেন সেখানে দেখবেন যে কত সিম্পল, একজন গার্মেন্টস কর্মী যেই পরিবেশে থাকে তার ঘরটা কিন্তু সেরকম একটা মশারি, অল্প দামের একটা মশারির মধ্যে সে একটা ছোট্ট একটা, এই অবস্থায় তাকে দেখানো হচ্ছে যে 50 কোটি টাকা, কেউ বলছে 5 কোটি টাকা, আমরা অতি উৎসাহী হয়ে 500 কোটি টাকাও কেউ আমরা লিখে ফেলেছি যে 500 কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ। তো এই জায়গাগুলোতে আমাদের আরও বেশি, আমরা সাংবাদিকরা যারা, তাদের যেমন সতর্ক হওয়া দরকার, আবার তারিমের এখানে যাকে যে বাদী সেও দুঃখজনকভাবে একজন সংবাদকর্মী এবং তার ব্যাপারেও অনেক অভিযোগ আসছে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে, বিস্তৃত আলোচনা করলে করা যাবে, কিন্তু আমরা চাই যে এই ধরনের প্রবণতা, হ্যাঁ এই ধরনের প্রবণতা যাতে যারা যেখানে আছেন তাদেরকে এ ধরনের প্রবণতা থেকে সরে আসা উচিত। জুলাই যোদ্ধারা জীবন দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখেছে বলে আমরা আজকে কথা বলতে পারছি। অনেক ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। আমি একটু এই বিষয়ে রনি ভাই আপনার কাছে শুনতে চাই। সম্প্রতি সময়ে তাহরিমের ঘটনা, হবিগঞ্জের ঘটনা, সেই সবগুলোও কিন্তু অনেক হাইলাইটস হয়েছে। আব্দুল্লাহ ভাই বলতে চাচ্ছেন যে এইগুলো ষড়যন্ত্রের একটা অংশ? প্রথমত আমি বিষয়গুলো নিউজে দেখেছি। জি, নিউজে একজন দর্শক হিসেবে যেভাবে প্রাথমিকভাবে নিউজে আসছে, তাতে করে মানে যারা ভিকটিম তাদের বিরুদ্ধেই যে জনমতটা তৈরি হয়েছে, আমি সেই পক্ষেরই লোক। কিন্তু উনি যেটা বললেন সেটা হলো একেবারে বিহাইন্ড দ্য সিনারিও। যেহেতু তিনি সংবাদপত্রের সাথে আছেন, তিনি সেই ঘটনা জানেন, ফলে এই বিষয় নিয়ে আমি আর দ্বিতীয় কোনো বক্তব্য বলতে চাচ্ছি না। আমি শুধুমাত্র তার যে শেষের বক্তব্য, সেটা হলো যে যারা বিপ্লবী, সেই বিপ্লবীদেরকে ব্যর্থ করার জন্য, তাদের উপর কালিমা লেপন করার জন্য অনেকগুলো পক্ষ কাজ করে। তো সেটা বাংলাদেশে হচ্ছে। 2 নম্বর হলো যে আমাদের সিভিল সোসাইটিতে যারা আছেন, যখন এবারের যারা বিপ্লব, সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে একেবারেই তরুণ সম্প্রদায়, যাদের বেশিরভাগের বয়স 30-এর নিচে। জি, বিপ্লব পরবর্তী সময়ে তাদেরকে হুইপিং করা, তাদেরকে গাইডলাইন দেওয়া, ক্ষেত্র বিশেষে তাদেরকে শাসন করা আমাদের সিভিল সোসাইটির যে দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে ছিল। আমরা সম্ভবত সেটা কেউ পালন করিনি। পালন না করে বরং আমাদের মধ্যে যারা বিভিন্ন ধড়িবাজ লোক হিসেবে পরিচিত সমাজে, তো তারা এই তরুণ সম্প্রদায়কে অনেকে বিপথে নেওয়ার চেষ্টা করেছে। ফলে কতিপয় বিপ্লবী, কতিপয় নেতা, তাদের সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ আসছে, এতে অস্বীকার করার উপায় নাই। কিন্তু আমি অন্য সব মানুষের মতো অকৃতজ্ঞ হতে পারবো না। এই বিপ্লবের সঙ্গে যারা নেতা আছেন, নেত্রী আছেন, তাদের সংখ্যা হাজার হাজার, আর অভিযোগ হয়তো 5-6 জন বা 10 জনের বেশি নয়। এখন 5 থেকে 10 জন লোকের অভিযোগের ভিত্তিতে হাজার হাজার যারা মানে এই জুলাই যোদ্ধা ছিলেন, যারা তাদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে রাস্তায় নেমেছিলেন, এবং আল্লাহ না করুক যদি শেখ হাসিনা টিকে যেতেন, এদের সবাইকে বুলডোজারের নিচে ফেলে মারা হতো। তো কাজেই আই লাইক টু পে মাই গ্রেটফুলনেস টুয়ার্ডস দেম, এবং আমি যতদিন জীবিত থাকবো এই বাংলায়, আমি সারা জীবন আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। তার সঙ্গে সঙ্গে আবার তারা যেন বিপথে না যায়, এই জন্য আমাদের চেষ্টা থাকবে, দোয়া থাকবে, সহযোগিতা থাকবে। এবং এই লাইনে আমি আমার যে যতটুকু আমার জায়গা থেকে দায়িত্ব কর্তব্য পালন করার দরকার, আমি এই গত 17 মাসে সেটা করার চেষ্টা করেছি। আমি কোনো অবস্থাতেই তাদের হতোদ্যম করার জন্য, তাদের সমালোচনা করে কোনো কথা বলা বা তাদের পথে বাধা হওয়ার মতো কোনো কাজ আমি এখন পর্যন্ত করিনি, আগামী দিনেও করব না। ক্রিকেট রাজনীতি আসলে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের সম্পর্কটা, অনেকে আশা করছিলেন যে একটুখানি শীতল সম্পর্কের যে বরফ কিছুটা গলার একটা আভাস অনেকে দিচ্ছিলেন। বিশেষ করে যখন খালেদা জিয়ার এখানে চলে আসলেন তাদের পররাষ্ট্রমন্ত্রী, এবং ওখানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী গিয়ে আমাদের হাই কমিশনে গিয়ে সেখানে খুব ভালো সুন্দর
বাক্যে কিছুটা স্মৃতিচারণমূলক লেখা লিখলেন। এতে করে আমরা আশা করছিলাম যে আগামী নির্বাচনটার ব্যাপারে তাদের ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি আছে এবং আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের সাথেও তারা একটা সুসম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে হয়তো বা সিদ্ধান্ত নিয়েছে। এরকম কিছু লেখালেখিও বিভিন্ন কর্নার থেকে হয়েছে যে দিল্লি তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং তারা আগে যে শুধু আওয়ামী লীগমুখী, এটা ভারতেরও কোনো কোনো গণমাধ্যম এ ধরনের বিশ্লেষণ করে বিভিন্ন স্টোরি করেছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো সেখানে হিন্দুত্ববাদী, কট্টর হিন্দুত্ববাদী যে শক্তি আছে তারা কিন্তু বাংলাদেশের সাথে কোনোভাবেই সম্পর্কটা ভালো হতে দিতে চায় না, এটাই পরিষ্কার হয়েছে। আমরা যেটা দেখলাম মুস্তাফিজকে নিয়ে, এটা তো একটা পুরা ক্রিকেট ইতিহাসের একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। দেখেন, একটা ক্লাবে একজন এখান থেকে চুক্তিবদ্ধ হয়ে গেছেন, তাকে বাধ্য করা হয়েছে তার বিরুদ্ধে বিক্ষোভের মুখে এবং রাষ্ট্র নথি স্বীকার করেছে। এই কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের কাছে রাষ্ট্র নথি স্বীকার করে তাকে বাদ দিতে বাধ্য করেছে। এটা গোটা ক্রিকেটের ইতিহাসে আমার মনে হয় এটা দ্বিতীয় ঘটনা খুঁজে পাওয়া যাবে না, শুধুমাত্র সাম্প্রদায়িক কারণে যে একজন খেলোয়াড়কে তাকে কিনে নেওয়ার পরে তাকে চুক্তিবদ্ধ হওয়ার পরে তাকে বাদ দেওয়ার ঘটনা সাম্প্রদায়িক কারণে, অন্য কারণে হতে পারে। তারপরে আমরা যেটা দেখলাম এটার প্রতিক্রিয়া স্বভাবতই, বাংলাদেশ তো ভারতের সাথে আগের যে নতজানু সেই পর্যায়ে বাংলাদেশ নেই। আমরা স্বাভাবিকভাবে ঢাকার প্রতিক্রিয়াটা সেরকমই হয়েছে। প্রথমে ঢাকা থেকে বলে দেওয়া হয়েছে যে আমরা যদি যে ধরনের পরিবেশ পরিস্থিতি, আমরা ভারতে খেলতে যাব না, এটা টি-20 বিশ্বকাপ খেলতে যাব না, সিকিউরিটির প্রশ্নই বলা হয়েছে। একটা প্লেয়ার যেখানে খেলতে পারবে না, গোটা দল পারবে না, সেখানে গোটা দল সেখানে গিয়ে কিভাবে সিকিউর থাকবে, এই গ্রাউন্ডে যথার্থভাবেই এটা জানিয়ে দেওয়া হয়েছে। তারপরে যেটা শুরু থেকেই আমাদের আইনি উপদেষ্টা বলেছিলেন যে টি-20 সম্প্রচারটাও বন্ধের ব্যাপারে তিনি পরামর্শ দিয়েছেন, সেটা একদিন আগে এবং এটা আজকে সেটা অলরেডি কার্যকর নির্দেশনা দেওয়া হয়েছে। দেখেন, এই খেলাটি তো 26শে মার্চ, এখনো পর্যন্ত আমরা জানুয়ারির শুরুতে আছি, খেলা শুরু হবে কিন্তু 26শে মার্চ। তো 26শে মার্চ পর্যন্ত এই ক্ষেত্রে আমি মনে করি যে আরও অনেক ডেভেলপমেন্ট হবে। তবে পাল্টাপাল্টি জবাবটা খুব আমি মনে করি জুৎসই হয়েছে। যেটা করার দরকার ছিল বাংলাদেশ সরকার যথার্থভাবেই চোখে চোখ রেখে যেটা আমরা আশা করছিলাম ডক্টর ইউনূস সরকারের কাছে, এর আগেও তারা সেটা করেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি দেখেছেন বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ সরকার ভারতে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়ে, যেটা সবসময় ভারতে নিজেরা সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালায়, আবার নিজেরাই বাংলাদেশে সেই ভৌতিক তারা আবিষ্কার করে যে এখানে সংখ্যালঘুদের উপর চরম নিপীড়ন চালানো হচ্ছে। যদিও এখানে যে বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটে এটা একান্তই রাজনৈতিক এবং সামাজিক নানান ধরনের দ্বন্দ্বের কারণেই বেশি ঘটনা ঘটে, দুই একটি বাদ দিলে। তো সেই জায়গাটাতে আমি মনে করি সরকারের অবস্থান খুবই যথার্থ। এবং মার্চের মধ্যে যদি ভারত এটার ব্যাপারে, মোস্তাফিজের ব্যাপারে ইতিবাচক কোনো সিদ্ধান্ত যদি না নেয়, তাহলে আমি মনে করি মার্চের পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদের এই অবস্থানটা কেউ পরিবর্তন করতে গেলে, নতুন সরকার যারাই আসেন না কেন পরিবর্তন করতে গেলে তারাও কিন্তু একটা তোপের মুখে পড়বেন জনগণের। কারণ এই দুটি সিদ্ধান্ত কিন্তু অত্যন্ত নন্দিত হয়েছে বাংলাদেশের মানুষ। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম যদি দেখেন তাহলে দেখবেন যে কিভাবে বিপুলভাবে এই উপদেষ্টাদেরকে এবং সরকারকে জন্য ধন্যবাদ দিচ্ছে, যে এটাই সরকারের কাছে তারা নাগরিকরা আশা করে যে এখানে কোনো ছাড় দিবে না, নিজেদের মর্যাদার, রাষ্ট্রীয় মর্যাদার ক্ষেত্রে, দেশাত্মবোধের ক্ষেত্রে কেউ ছাড়ের ব্যাপারে। অনেক ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। রনি ভাই, আপনার কাছে আসি। চোখে চোখ রেখে কথা বলা, যদিও ক্রিকেট রাজনীতির বিষয়ে এসে সেটি দেখাতে পারলো বলে আব্দুল্লাহ ভাই মনে করেন। এই যে শক্তি অর্জন করেছে, কতটা ধরে রাখা যাবে পরবর্তীতে নির্বাচিত সরকার যদি আসে? মার্চের কথা বলেছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের সব এখন পর্যন্ত আমরা দেখছি আগানোর, তো কতটা ধরে রাখা যাবে? আর আজকেও একসাথে নতুন অভ্যুত্থানের পর তৈরি নতুন পরিস্থিতি এবং সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তারেক রহমান, সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ফখরুল ইসলাম আলমগীর। তো সেই ঐক্যবদ্ধতা ধরে রেখে কতটা এগিয়ে যাওয়া যাবে দেশে এবং বিদেশের? প্রথমত হলো কি, আমাদের দেশের জনগণ কিন্তু একেবারে অনাদিকাল থেকেই ভারত বিরোধী, এবং তারা যখনই সুযোগ পেয়েছে ভারত এবং দিল্লির যে অধীনতার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। জনগণের কোনো দোষ নেই, এবং এজন্য জনগণ সাফার করেছে, অনেক প্রাণ দিয়েছে,
হাজার হাজার বছরের ইতিহাসে, কিন্তু কখনোই দিল্লির দাসত্ব বাঙালি কখনো মেনে নেয়নি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে আমাদের এই সময়টিতে, আজকে নয়, স্বাধীনতা নয়, আরও আগে পাকিস্তান জমানাতে, ব্রিটিশ জমানাতে এদেশের জমিদার, এদেশের রায় বাহাদুর, খান বাহাদুর, এদেশের সুলতান, এদেশের শাসক, এদেশের নবাব, এরা কেন যেন দিল্লির প্রতি খুব দাসত্ব দেখাতেই তারা অভ্যস্ত হয়ে যায়। আর সেই ধারাবাহিকতা ৭১-এর পর থেকে আজ অবধি এটা চলছে। তো সেই দিক থেকে এই গত ১৭ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু আমাদের দেশে একজন ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন যিনি চেষ্টা করেছিলেন ভারতের চোখে চোখ রেখে কথা বলার জন্য। এই প্রশংসা না করে কেউ পারবে না, এটা করতে হবে। আর এরই ধারাবাহিকতায় এই যেটা করলেন মুস্তাফিজকে নিয়ে, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। আর আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে এটা কন্টিনিউ করবে কিনা। অবশ্যই কন্টিনিউ করবে। সাহস একটা, যাকে বলা হয় ভাইরাসের মতো, যে কোনো মানুষের যদি একবার সে সাহসী হয়, তো সাহসী হওয়ার পরে তার যে আনন্দ হয়, তার যে মর্যাদা বাড়ে, ও মানুষ মরে যাবে কিন্তু সে আর কখনো কাপুরুষ হবে না। ফলে একটা কাপুরুষ বারবার মরে, বারবার কাপুরুষ হয়, কিন্তু কোনো মানুষ যদি কোনো কারণে একবার সাহসী হয়ে পড়ে, তো সে সাহসী মানুষ একেবারে মৃত্যু পর্যন্ত কিন্তু সে সাহসী থেকে যায়। তো আমাদের গত ১৭ মাসে আমরা কতগুলো যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি ভারতের বিরুদ্ধে, যে আমরা ভারত থেকে আমদানি সীমিত করব। সেটি কি বাংলাদেশের পক্ষে গেছে? ডাজ নট ম্যাটার, কেউ তো প্রশ্ন করেনি এটা নিয়ে, তো কেউ প্রশ্ন করেনি এটা নিয়ে, কেউ আফসোস করেনি যে আমরা ভারতের পেঁয়াজ নেই, ভারতের চিকিৎসা করতে যেতে পারছি না, তারপর শেষে আমাদের এই সমস্যা হচ্ছে। না না, হাজার মারা গেছে ধরুন, কিন্তু কেউ তো প্রশ্ন করছে না, কোনো পত্রিকা তো রিপোর্ট করছে না। এবং এটা নিয়ে আমাদের ভারতের সাথে ব্যবসা বাণিজ্য, সীমান্তে চোরা কারবারি বন্ধ, এই জন্য চোরা কারবারিরা ঢাকা শহরে এসে মিছিল করছে যে কেন আমাদের চোরা কারবারি দিল না, আমাদের এই যে ভারতে গরু চোরা কারবারি বন্ধ, মানে এগুলো না হচ্ছে। জনগণ এটা অ্যাকসেপ্ট করেছে, ভীষণভাবে অ্যাকসেপ্ট করেছে এবং এটা অ্যাডপ্ট করেছে। তো কাজেই একটা সময় দেখেন যে অনেক আগে এই যে ভারত গরু পাচার বন্ধ করে দিল, আমাদের কিন্তু এই যে মানে যাকে বলে গরুর খামারগুলো স্বাধীন হয়ে গিয়েছিল। একদম সময় নেই, তো আমি একটা কথা একটু আপনার কাছ থেকে শুনে শেষ করতে চাই, তা হচ্ছে যে তারপরও পারসেপশন আছে, পাবলিক পারসেপশন, যে যারা ক্ষমতায় যাবেন তারা বোধহয় দিল্লির সাথে তলে তলে একটু সম্পর্ক রক্ষা করতে চান। অনেক ক্ষেত্রে এগুলো প্রকাশ্যেও আসে। তো সেটি কি ইউনূস সরকার পেরেছে? পরবর্তী সরকারগুলো যারা আসবেন, যেই আসবেন, তারা কি চোখে চোখ রেখে বা একদম দিল্লিকে এড়িয়ে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারবেন কিনা? জনগণের ম্যান্ডেট হলেই পারবেন। এখন যে মানুষের মন মানসিকতা এসে গেছে, পরবর্তী সরকার যদি এই ঝুঁকি নেয় তাদের জন্য আসলে কঠিন হয়ে যাবে, এই বিষয়গুলো কঠিন হয়ে যাবে এবং সরকার টিকবে না। মূল ব্যাপারটা হলো যে ইউনূস সাহেব পরিচালনায় যেতে পারবে কিন্তু টিকবে না, সরকার টিকবে না। মূল ব্যাপার হলো ভারতের তাবেদার হওয়াই যাবে না। এটা এরকম একটা ডক্টর মোহাম্মদ ইউনূস মানে আগামীতে যারা দিল্লির দাসত্ব করবে তাদের সবার জন্য এই জীবনটা কঠিন করে ফেলেছেন। উনি অনেক ওনার সমালোচনা আমিও করেছি, সব কিছু করেছি, অন্তত ভারত বিরোধিতা করার ক্ষেত্রে এবং ভারতের ছাড়া যে ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত ব্যাপারে যে একটা রাষ্ট্র টিকে থাকতে পারে, 17 মাস 18 মাস টিকে থাকা মানে বিরাট ব্যাপার। সেটা আমরা কিন্তু এখনও পর্যন্ত টিকে আছি। এবং ভারতের যে ক্ষতি হয়েছে আপনি জয়শঙ্করের মুখের দিকে তাকালেই বুঝতে পারবেন, সব শুকিয়ে অস্থির হয়ে গেছে। সো আই ডু স্যালুট ইট। আমরা এই যে বর্তমান সরকার যারা এই কাজটা করছে, অন্তত এই একটা সেক্টরে আমি তাদেরকে স্যালুট করি। অনেক অনেক ধন্যবাদ গোলাম আল্লাহ রনি এবং অসংখ্য ধন্যবাদ ইমাম আব্দুল্লাহ দুজনকে। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও স্যালুট করি, বিশেষ করে দেশের জন্য যারা কাজ করেন তাদেরকে আমরাও স্যালুট করতে চাই। যারা দেশ মাতৃকার জন্য জীবন দিয়েছেন তাদেরকে আমরাও স্যালুট করি। যারা আগামী দিনের দেশকে কল্যাণমূলক দেশ হিসাবে গড়তে কাজ করবে তাদেরকেও। আসুন বাংলাদেশকে একটি কল্যাণমূলক দেশ হিসাবে গড়তে যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।